আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ইকরা ফুল টাইম স্কুল এবং মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার বিশেষ নেয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করছেন। বিশেষ নেয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠী এই জন্যই বলি যে মানুষ হিসেবে সৃষ্টি, এটা সমস্ত মানুষের জন্য আল্লাহর একটা নিয়ামত, যাদেরকে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আর মানুষ হিসেবে সৃষ্টির পরে আমরা মুসলমান হিসেবে সৃষ্টি হয়েছি। পাশাপাশি মানুষ গড়ার কারিগর হিসেবে স্পেশাল একটি জনগোষ্ঠী আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি, এটি একটি রহমত। আবার মানুষ গড়ার কারিগর সেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা হয়েছি, এটি নিঃসন্দেহে আল্লাহর একটি রহমত। তো আমি কথা বলার আগে একটু জানা দরকার, এখানে যারা আছেন আর কি ফ্রেশ কারা কারা আছেন, অর্থাৎ এর আগে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা আপনারা করাননি, টিচিং দেননি কোথাও, এরকম একজন আছেন, দুইজন, তিনজন, চারজন, আর কেউ নেই, ঠিক আছে। যাই হোক, আমরা যারা আগে পড়িয়েছেন অথবা যারা পড়াননি, আমরা সবাই তো ছাত্রী সবাই। এই দৃষ্টিভঙ্গিতে আমাদের মিনিমাম ন্যূনতম কিছু অভিজ্ঞতা সবারই আছে, এবং সেই অভিজ্ঞতাগুলো আমরা যদি একটু চিন্তা করি, এর মধ্যে অনেক কিছু বেরিয়ে আসবে, যে বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমরা অনেক কিছু শিখাইতে পারি। যত ধরনের চিন্তা গবেষণা, শিক্ষা গবেষণা আসছে, সমস্ত শিক্ষা গবেষণাগুলো কিন্তু এরকমই। একজন মানুষ একটা নিয়ে দীর্ঘদিন ভাবতে ভাবতে তার ভিতরে একটা বোধ জাগছে। সমস্ত চিন্তাগুলো কিন্তু এরকম। একজন একটা বর্ণ নিয়ে চিন্তা করতেছিল যে বেনজিনের বর্ণটা কেমন হবে, মিস্টার বেনজিন ভাবতেছিল, তার নামে বেনজিন হয়েছে। তো ভাবতে ভাবতে 1 সপ্তাহ 10 দিন ভাবতে একদিন ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখতেছে একটা সাপ বারবার এভাবে পেঁচাচ্ছে। তো সে চিৎকার করে উঠলে, হ্যাঁ পেয়েছি, অর্থাৎ বনটা পেয়ে গেছি আমি। তার মানে হচ্ছে যে মানুষের একটা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যখন গভীর চিন্তা করতে মানুষের অবচেতন মনেই এটার একটা বিশাল ছাপ পড়ে, এবং যে অ্যানালাইসিসটা সে নিজে যতটুকু করছে তার অ্যাবসেন্টে তার ব্রেন সেই অ্যানালাইসিসটা বাকিটা করে ফেলে। কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিস, একটা জিনিস কম্পিউটারে যখন থ্রো করি, কম্পিউটার এটা সেকেন্ডের মধ্যে হাজার লক্ষ প্রসেসিং করে এটা আউটপুটে আসে, এবং এই প্রসেসিংটা এত দ্রুত করে, যার প্রসেসর যত স্ট্রং, যত মজবুত, ক্যাপাসিটি যত বেশি, তখন দেখা যায় এটার প্রসেসিংটা তত দ্রুত হয়। তার কোনো প্রসেসর, কম্পিউটারের কোনো কিছুই আমার ব্রেনের সাথে তুলনা করে লাভ নেই। কারণ হলো আমাদের ব্রেনে যে 3 পাউন্ডের একটা ব্রেন, 3 পাউন্ড অ্যাভারেজ, 3 পাউন্ড মানে কি 1.5 কেজি প্রায়। এর মাঝে শুধু 1 ঘন ইঞ্চি যদি ধরেন, 1 ঘন ইঞ্চি, এটা তো অনেক বেশি হবে। হ্যাঁ, এটা 8 ঘন ইঞ্চি হবে। 2 ইঞ্চি যদি ডাইমেনশন ধরে 2 ইঞ্চি, তাহলে 2 কিউব, এটা 8 ঘন ইঞ্চি হবে। 1 ঘন ইঞ্চি ব্রেনের ভিতরে যে পরিমাণ ব্রেন সেল আল্লাহ দিচ্ছে, যেটা মেমোরি সেল, যেটা কম্পিউটারের আপনি মেমোরির সাথে কম্পেয়ার করতে পারেন। তো 1 ঘন ইঞ্চি ব্রেন এর মধ্যে যে ব্রেন সেল আছে, সেটা হিসাব করলে প্রায় 4,000 কোটি
সরি 4,000 কোটি ব্রেন সেল 1 ঘন ইঞ্চিতে। এবং এটা দিয়ে যদি আপনি ফাইবার তৈরি করেন 10,000 কিলোমিটার ফাইবার তৈরি হবে। আর একটা পুরা ব্রেনের যে মেমোরি সেল আছে এটা দিয়ে যদি ফাইবার তৈরি করেন গোটা পৃথিবীকে আপনি কয়েকশো বার পেঁচাই ফেলতে পারবেন। আপনার ব্রেন সেল এত বেশি, সুবহানাল্লাহ। তো একটা মানুষ কত মেমোরি, একটা মানুষ কত লোড নিতে পারে। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে গোটা দুনিয়ার সৃষ্টির শুরু থেকে এবং এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যত জিনিস আছে সমস্ত জিনিসের এলেম হযরত আদম আলাইহিস সালামের মেমোরিতে আল্লাহ লোড করে দিয়েছে, একসাথে লোড করে দিয়েছে পুরাটা। লোড করে দেওয়ার পরে কি মেমোরি হ্যাং হয়ে গেছিল। এরপরে অনেক দিন আদম আলাইহিস সালাম বাঁচছে, আমাদের আয়ুর চেয়ে অনেক বেশি, অনেক দিন বাঁচছে আদম আলাইহিস সালাম। এবং গোটা দুনিয়াতে তিনি সেই শ্রীলঙ্কা থেকে শুরু করে আরাফা পর্যন্ত এর মধ্যে কয়েকবার উনি রোটেশন দিয়ে ফেলছে। এরপরে দুনিয়াতে আসছে, বংশ বিস্তার করছে, অনেক কিছু করছে। পৃথিবীর প্রথম মানুষ, আবার পৃথিবীর প্রথম নবীও তিনি, অনেক কাজ করছে। তার মানে তার মেমোরি হ্যাং হয় নাই, বরঞ্চ এরপরে তিনি সবচেয়ে বেশি কাজ করছে এই পরিমাণ লোড নেওয়ার পরেও। এরপরেও ধরেন হযরত আদম আলাইহিস সালাম মেমোরির যদি হিসাব করি, এটা আদম আলাইহিস সালামেরটা তো আমরা বলতে পারছি না, এখন সমসাময়িক সময়ে ধরে নেওয়া হয় যে ব্রেনটা একটু বিশেষ ধরনের, একটু স্বাভাবিক সাইজের চেয়ে একটু বড় আইনস্টাইনেরটা ছিল, গাণিতিক বন্টন বেশি ছিল। তো সেটাও যদি ধরা হয়, আইনস্টাইন ধরেন 1 লক্ষ মেমোরি ইউজ করছে সেল। তার মানে কি হাজার হাজার কোটি কোটি সেল অব্যবহৃত অবস্থায় থেকে গেছে। তার আপনি আর আমি যদি ইউজ করি হয়তো কয়েক হাজার ইউজ করব, যদি লক্ষতেও যান তাহলে লক্ষ কোটি মেমোরি সেল থেকে যাচ্ছে। সুতরাং এটা এত শার্প, যে কোনো নতুন জিনিস ক্যাচ করার মতো ক্যাপাসিটি এই ব্রেনের আছে। সুতরাং যারা একদম নতুন মনে করেন তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা পুরাতন তাদের জন্য তো সমস্যা নাই আল্লাহর রহমতে। সুতরাং আসুন আমরা পর্যালোচনা শুরু করি। আমি টিচার দিয়ে শুরু করব। টিচার কয়েকটা অক্ষর, টি দিয়ে শুরু। টিতে কি কি হতে পারে? 1 নম্বর হতে পারে ট্রেনার। ট্রেনার যিনি প্রশিক্ষক, টি দিয়ে আমরা বলতে পারি ট্রেনার যিনি প্রশিক্ষক। প্রশিক্ষক কি করেন? টিচার এক অর্থে শিক্ষক পুরাটা না, শিক্ষক যিনি শেখান, যিনি শেখান। আর প্রশিক্ষক পাঠ্যপুস্তকের বাইরে যিনি বিচরণ করেন। শুধু পাঠ্যপুস্তক যিনি শেখান তিনি কিন্তু প্রশিক্ষক নন। একজন প্রশিক্ষক ক্লাসে বসে আছেন, ক্লাস করাচ্ছেন, তিনি শুধু একতরফা পড়াই যাচ্ছেন তা কিন্তু না। হঠাৎ করে একটা বাচ্চা তার পানি খাওয়ার প্রয়োজন হয়েছে, পানি খাচ্ছে, আপনি মার্ক করছে তুমি পানি কীভাবে খাচ্ছ? বাম হাত দিয়ে পানি খাচ্ছে, এটা তার চোখে বাচ্চা ধরছে। তিনি জীবন পদ্ধতিও তিনি শিখান, তার সামনে যতক্ষণ থাকবেন এর মধ্যে সমস্ত কিছু তার শিক্ষার অন্তর্ভুক্ত। ধরেন একটা বড় অডিয়েন্সে কি হয়, একটা ওয়াজ মাহফিল হচ্ছে, স্টেজে একজন ওয়াজ করতেছে, আর যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের মধ্যে একজন আছে তার জীবনের সবচেয়ে ভালো ঘুমটা এই মুহূর্তে ঘুমাচ্ছে, এরকমও থাকে। আবার সেই এরকমও থাকে যে এক কোনায় বসে বসে সে ফেসবুক চালাচ্ছে, এরকমও থাকে। আবার এরকমও আছে খুব মনোযোগ দিয়ে তিনি শুনতেছেন। তো ক্লাসরুম কিন্তু এরকম না। ক্লাসরুমে এরকম হবে না যে একজন বসে তার জীবনের সবচেয়ে ভালো ঘুমটা এখন ঘুমাচ্ছে, আরেকজন বসে অন্য কিছু করতেছে, এই চান্স ক্লাসরুমে নাই। যিনি শিক্ষক তার প্রথম পরিচয় হচ্ছে তিনি প্রশিক্ষক। প্রশিক্ষণের আদা সবে আসে। তার নাক পরিষ্কার করতেছে, সেটাও যেমন প্রশিক্ষক দেখবেন। তার পোশাক ময়লা, এটা তার চোখে পড়বে। তার বেশভূষা আজকে ঠিক নেই, এটা তার চোখে পড়বে। নাস্তা করে আসে না, ঝিমাচ্ছে, এটাও তার চোখে পড়বে, সবই চোখে পড়বে। এবং প্রয়োজনে গার্ডিয়ানের সাথে কথা বলবে যে আপনার বাচ্চা নাস্তা করে আসে না, অথবা ক্লাসে বসে ঝিমায়, অথবা অন্য কোনো প্রবলেম, অথবা প্র্যাকটিক্যাল তার পোশাক আশাকে প্রবলেম বা অন্য কোনো প্রবলেম আছে, এটাও তিনি বুঝবেন। তিনি প্রশিক্ষক। টি দিয়ে আরেকটা জিনিস হয় টিউটর। যিনি টিউটরকে
যিনি, হ্যাঁ গৃহশিক্ষক, ঠিক আছে, গৃহশিক্ষক একটা অর্থে হয় যিনি হাতে কলমে ধরিয়ে শিখান, তিনি হলেন টিউটর। হাতে কলমে শিখান। আরেকটা হয় টলারেন্ট, টি দিয়ে আরেকটা হয় টলারেন্ট। টলারেন্ট মানে সহনশীল। শিক্ষকের সহনশীলতার লেভেল সাধারণ 10 জন মানুষের চেয়ে বেশি হবে। বেশি হবে না? এরকম ঘটনা অনেক সময় হয়। 100-র মধ্যে একটা হতে পারে। সারা ক্লাস করলেন, সবাই বুঝছো, বুঝছি 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 সব বুঝছে। ক্লাস শেষে ওস্তাদ ইয়েস আমি বুঝিনি। এতক্ষণ সব বুঝছে, কথা শেষ করার পরে আমি বুঝিনি। কি বুঝে নাই, কি বুঝে নাই সেটাও সে বুঝে নেই। এখন তো সাথে সাথে আপনি খুব ফায়ার গিয়ে শুরু করলেন এবার বেত্রাঘাত। বুঝে নাই মানে? শিক্ষকের সহনশীল হতে হবে, অনেক টলারেন্ট হতে হবে। ট্রাস্টওয়ার্দি, টি দিয়ে আরেকটা হয় ট্রাস্টওয়ার্দি। তিনি আপন কাজে বিশ্বাসপ্রবণ হবেন। ট্রাস্টওয়ার্দি, TRUST, ট্রাস্ট, WORTHY। আছে সরি, ট্রাস্টওয়ার্দি। তিনি আপন কাজে বিশ্বস্ত হবেন, বিশ্বাসপ্রবণ হবেন। তিনি যে কাজটা করছেন তিনি জেনে বুঝে করছেন। তিনি আপন কাজে তিনি যেটা বলছেন এটা বিশ্বাস থেকে বলছেন। অনেক সময় আমরা অনেক কথা বলি যেটা আমার ভিতরে নেই, মুখ দিয়ে বলছি, বলার জন্য বলছি। আপনি বললেন যে আমি শিক্ষকতা একটা মহান পেশা, আমি জেনে বুঝে এই পেশাটা গ্রহণ করছি। আসলে আপনার ভিতরে এই কথাটা নাই। ভিতরে আছে কি? ভিতরে আছে আমি একটা বেটার চান্স পাইলে, অন্য কোনো কিছু পাইলে আমি চলে যাব। ঠিক আছে, হতে পারে সেটা আপনার বেটার চান্স পাইলে হতে পারে, তাহলে শিক্ষকতা আপনার জন্য না। সেক্ষেত্রে শিক্ষকতা আপনার জন্য না। আপনি আপাতত একটা টেম্পোরারি ট্রানজিশন পিরিয়ড আপনি পার করতেছেন, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি যদি জেনে বুঝে আপনি যেটা করছেন বিশ্বাস থেকে করছেন, যেটা বলছেন সেটা বিশ্বাস থেকে বলছেন, এবং আপনার কাজে আপনি বিশ্বাসী। বেসিক্যালি আমরা সবাই যে যে কাজই করি আমরা শ্রম দিচ্ছি, শ্রমের বিনিময় নিচ্ছি। আমরা শ্রমিক। আমি নিজের কথাই বলি, আমি শ্রম দিচ্ছি, বিনিময় নিচ্ছি, এই অর্থে আমি শ্রমিক। তো তাহলে আমার কাজে আমি ফাঁকিবাজ হব না কি? এখন যদি গোড়ায় যদি সমস্যা হয়, একজন শিক্ষক যদি বেসিক্যালি ফাঁকিবাজ হয়, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? অবস্থাটা দাঁড়াবে যে জাতীয় ফাঁকিবাজ হবে, যেটা আমাদের হচ্ছে। ট্রাস্টওয়ার্দি, ট্রান্সপারেন্ট, টি দিয়ে আরেকটা হয় ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। তাকে নিয়ে আর কথা বলবো না এখন। ই টিচার, ই দিয়ে হয় ইফিশিয়েন্ট, দক্ষ। ইফিশিয়েন্ট, দক্ষ। আরেকটা এক্সিলেন্স, উৎকর্ষতা, এক্সিলেন্স। আপন কাজে শিক্ষক যিনি যে কাজ করবেন, যে ক্লাসটা তিনি নেবেন, সেই ক্লাসের ব্যাপারে তিনি দক্ষ। একজন শিক্ষক সব কিছু জানেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু জানেন ততটুকু ভালো করে জানেন, যেটা জানেন আর কি। একজন বাচ্চা জগৎ উল্টে গেলেও সে মা বাবার কথা বিশ্বাস করবে না। শিক্ষক যেটা বলছে এটা বলছে, আমার শিক্ষক যেটা বলছে এটাই কারেক্ট। মা বাবা ধরো তুমি বললে কী হবে না, আমার স্যার বলছে এটা, ম্যাডাম বলছে এটা, এটাই কারেক্ট। সুতরাং আপনি যতটুকু জানবেন সেটা ভালো করে জানবেন। যেটা জানেন না, জানেন আমি জানি না, জেনে জানাবো, জেনে পড়াবো, কিন্তু যতটুকু জানবো নির্ভুল জানবো, নিখুঁত জানবো। এই জন্য 1 ঘন্টার একটা ক্লাস, আমরা সবসময় বলি ইউনিভার্সিটিতে একটা ক্লাস হলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ক্লাসের জন্য 2 ঘন্টা পড়তে হবে মিনিমাম। একই ক্লাস বছরের পর বছর নেওয়া হচ্ছে বটে, কিন্তু প্রতিটা ক্লাসেই নতুন আইটেম যোগ হয়। একটা টপিক, এই বিষয়ে আমি ক্লাস নিচ্ছি,
আজকের যে ক্লাসটা, পরের সেমিস্টারে এই ক্লাসটা নিলে এটাতে নতুন নতুন আইটেম থাকবে, থাকবে না? নতুন আইটেম থাকবে, সেটা আগেরটার চেয়ে আরও ভালো হবে, আরও সুন্দর হবে ওই ক্লাসটা। আগের যে ক্লাসটা নেওয়া হয়েছে একই বিষয়ে পরের ক্লাসটা আরও সুন্দর হবে আগের চেয়ে। সুতরাং টিচার মানে যিনি টিচারের খাতায় নাম লেগেছেন, তিনি প্রথম যে কাজটা করছেন সেটা হলো আজীবন ছাত্র হিসাবে তিনি নাম লিখছেন। যিনি শিক্ষক, তার প্রথম পরিচয় হচ্ছে তিনি কন্টিনিউড স্টুডেন্ট, তিনি আজীবন ছাত্র। কারণ যে পড়তেছে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার পরে তার এই পড়া শেষ, কিন্তু যিনি পড়ানোর জন্য পড়তেছে তার পড়া শেষ নেই, কন্টিনিউ পড়বেন। এবং আগের ক্লাসের চেয়ে পরের ক্লাস ভালো হবে। যতটুকু পড়াবো জেনে পড়াবো, যেটা জানি না সেটা পড়াবো না। প্রস্তুতি ছাড়া ক্লাসে যাব না, যদি প্রস্তুতি ছাড়া ক্লাসে যাই যেটা জানি সেটা পড়াবো, যেটা ব্যাপারে প্রস্তুতি নেই সেটা পড়াতে যাব না। এই জন্যই এক্সিলেন্ট, ইফিশিয়েন্ট। এ দিয়ে হয় অ্যাডভাইজার, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাসার্টিভ। অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে কি? জবাবদিহিতা। শিক্ষকের জবাবদিহিতা থাকবে। প্রথম জবাবদিহিতা তার নিজের কাছে, দ্বিতীয় জবাবদিহিতা তার ছাত্রছাত্রীদের কাছে। তারা জবাব আপনার কাছে নিতে যাবে না, কিন্তু আপনি তাদের কাছে আপনি ঋণী থাকতে হবে। থার্ড হচ্ছে আপনি প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে। আর যেটা বলছিলাম অ্যাসার্টিভ, শিক্ষক হবে ভোকাল, তার বর্ণনা ভঙ্গি থাকবে স্পষ্ট। শিক্ষক কখনো আঞ্চলিক ভাষায় কথা বলবেন না। আমরা নিজেরাও অনেক শিক্ষক পেয়েছি স্কুলে প্রাথমিক জীবনে, যিনি আমাদেরকে আঞ্চলিক ভাষায় ডাকতেন, বলতেন এই এদিকে আয়, তারপরে তুই করে সম্বোধন করত। আঞ্চলিক ভাষায় তার নিজের যে আঞ্চলিক টোন আছে সে টোন দিয়ে ডাকত। এটা খুব খারাপ একটা জিনিস। শিক্ষক তার নিজের আঞ্চলিক ভাষা যেটাই হোক তিনি যথাসম্ভব চেষ্টা করবেন খুব শুদ্ধ উচ্চারণে কথা বলবেন। তার ভোকাল হবেন তিনি, কথাটা খুব স্পষ্ট হবে এবং কোনো আপনার স্ল্যাং ইউজ করবেন না, ভাষা ইউজ করবেন না। এই জন্য শিক্ষকদের যেটা করতে হয়, দরজা জানালা বন্ধ করে নিজের বাসায় দরজা জানালা বন্ধ করে মোবাইলের রেকর্ডারটা অন করে তিনি কথা বলবেন, চেয়ার টেবিলের সাথে কথা বলবেন। কথা বলে উনি আবার রেকর্ডারটা শুনবেন, শোনার পরে নিজেই বুঝতে পারবেন যে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে। প্রবলেমটা তিনি বাইর করবেন, বাইর করে আবার বলবেন। এই আপন কথাগুলোই বলবেন। এই কথাগুলো বলতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোন কোন জায়গায় হচ্ছে। এবং প্রত্যেকটা যে সমস্ত শিক্ষক আঞ্চলিক টান আসে, বাচ্চারা আপনার অজান্তে আপনার একটা নাম দিয়ে ফেলবে, একটা নাম কিন্তু আপনার দিয়ে ফেলবে এবং এই নামটা বছরের পর বছর ক্যারি করবে। নতুন যারা আসবে এরা কিন্তু অটোমেটিক জেনে যাবে আপনার নামটা। সুতরাং এটা একটা বিষয় আছে। অ্যাসার্টিভ, বর্ণনামূলক হবেন। টিচার, TEAC, সি হলো কমিটমেন্ট। কমিটমেন্ট কমিটমেন্ট মানে কি? প্রতিশ্রুতি, অঙ্গীকার। তারা প্রতিশ্রুতিশীল হবেন। অযথা কোনো প্রতিশ্রুতি কাউকে দেওয়ার দরকার নাই। আপনি আপনার পাঠদানের ব্যাপারে আপনি কমিটেড থাকবেন। আপনাদের ক্লাসগুলো কয় ঘন্টা, কতক্ষণ? 35 মিনিট। এই 35 মিনিট কিভাবে ইফেক্টিভ করা যায় এটা আপনাকে বের করতে হবে। আপনার যেখানে বসছেন সেখান থেকে বোর্ড যত দূরে, আপনাকে এই টাইমটাও হিসাব করতে হবে। কয়বার আপনি বোর্ডে যাচ্ছেন আর আপনি এখানে আসতেছেন, এই যাওয়া আসার মধ্যে কি টাইমটা আপনি লস করতেছেন, অহেতুক প্রয়োজনে কি সময়টা আপনি নষ্ট করলেন। এই যে 35 মিনিট সময়, এটাকে আপনাকে ফ্রুটফুল করে দিতে হবে। গতকালকে এক জায়গায় আমাদের একটা কাজ হচ্ছিল, 3টা রুমে 2 জন করে 6 জন মিস্ত্রি কাজ করছে, সেম কাজ। 6 জনের হেল্পার 6 জন আছে, সেম জায়গা থেকে মশলা বানানো হচ্ছে। এখন দিন শেষে দেখা গেল 2 জন 4 ওয়াল সব শেষ করে ফেলছে, অন্য রুমের 2 জন 3 ওয়াল করছে, অন্য রুমের 2 জন 2.5 ওয়াল করছে। অবস্থাটা কি দাঁড়ালো? সময় ঠিক সমান সময়ে কাজ শুরু করছে, সমান হেল্পার,
সমান জায়গায় মশলা বানানো হচ্ছে, সব কিছু সেম, এখন তিনজনের আউটপুট তিন রকম। সময়টা ইফেক্টিভ হয় নাই, বসে বসে হয়তো গল্প করছে, গুজব করছে, সিগারেট খাইছে, এই করছে সেই করছে, কোথাও বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে গেছে, আসতে সময় নষ্ট করছে। এখন দিন শেষে আউটপুট দেখা গেল তিনজনের তিন রকম। পরের দিন বললাম যারা ফার্স্ট এবং সেকেন্ড তারা থাকবে, থার্ড যারা এরা আপাতত কালকে আসার দরকার নেই। তো এখন টিচার হবেন কমিটেড, তার কমিটমেন্ট থাকবে, তিনি কিভাবে ফ্রুটফুল করতে পারেন তার সময়গুলো, ম্যাক্সিমাম আউটপুট যাতে দিতে পারেন। সি দিয়ে আরেকটা জিনিস হচ্ছে সিভিল। সিভিল সিভিল কথাটা কেন আসলো? তিনি কিন্তু সামরিক লোক না, বেসামরিক লোক। একজন শিক্ষক কখনোই সামরিক হতে পারেন না। আপনার চোখের ইশারায় বাচ্চা থেমে যাবে, আপনি কন্টিনিউ যদি ব্যাট দিয়ে মারতে থাকেন এটা কাজ হবে না। শাসনটা এমন হবে, শাসন অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা ধরন আপনাকে ঠিক করতে হবে। আমাদের অনেক আগের কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসরের বাসায় গেলাম, তখন মোটরসাইকেল নিয়ে গেছিলাম, আরও প্রায় 10 বছর আগের কথা। তো হেলমেটটা টেবিলে রাখলাম, গিয়ে ড্রয়িং রুমে ডাইনিং টেবিলের উপর ওনার বাচ্চা আসলো, তো সেই খুব ধরতে চাচ্ছে। আমি বললাম ধরো, ধরতে তো খুব ইচ্ছা করে, কিন্তু আব্বু চলে আসবে। বললাম আসলে কিচ্ছু হবে না, তো ধরো, কারণ আব্বু খুব মাইন্ড করবে। তোমাকে মারবে, খুব মারবে না, কিন্তু আব্বু খুব মাইন্ড করবে। এই খুব মাইন্ড করবে, এই ভয়ে সে এটা ধরতেছে না। এটা হচ্ছে শাসন। আপনার শাসন থাকবে, কিন্তু সে কোনো সামরিক হবে না, বেসামরিক হবে। আরেকটা হয় কার্টেসি, ভদ্রতা, আরেকটা হয় ক্যারিজমা। তিনি তার নেচারটা ক্যারিজমেটিক হবে, আকর্ষণীয় হবে। আচ্ছা, তারপর এইচ দিয়ে হবে অনেস্ট। অনেস্ট অনেস্ট, সৎ, আর একটা হিউম্যানিটি। হিউম্যানিটি, তিনি মানবিকতা থাকবে তার মাঝে, তিনি মানবিক হবেন, মনুষ্যত্ব বোধ তার ভিতর থাকবে, অবিবেচক হবেন না, অযৌক্তিক কোনো কথা বলবেন না, অবিবেচক হবেন না, মানবতা বোধটা তার ভিতর থাকবে। ব্যাখ্যা করার সময় পাবো না আমি, যেহেতু আরো অনেকগুলো পয়েন্ট আছে। তারপর হলো আপনার এনার্জেটিক, এজেন্স। এনার্জেটিক হলো কি? হ্যাঁ, তার জীবনী শক্তি থাকবে প্রচুর। তিনি বয়সে বৃদ্ধ হতে পারেন, বয়সে তরুণ হতে পারেন, কিন্তু তার জীবনী শক্তি থাকবে, প্রাচুর্যতা থাকবে, মন মরা না। ক্লাসে বসে আছে মন মরা, অফিস রুমে বসে আছে মন মরা, যখন থাকবে তিনি প্রাণবন্ত থাকবেন, প্রাণবন্ত লাইফ থাকবে তার চেহারার মধ্যে, মানে মন মরা হয়ে থাকবেন না। আর এজেন্স, উদ্ভাবনী ক্ষমতা থাকবে তার, উদ্ভাবনী ক্ষমতা। ধরেন ক্লাসে সব বাচ্চা সমান থাকে না, একটার আইকিউ 70-এর নিচে, যেটা অ্যাভারেজ 70 মিনিমাম থাকা লাগে, 70-র নিচে, আর হাইয়েস্ট অ্যাভারেজ হলো 120, 120, এটার আইকিউ হয়ে আছে 130। মাঝে মাঝে পড়ে বসে, 100টার মধ্যে একটা পড়ে বসে, এটার আইকিউ হলো 130, আর একটা পড়ে আছে, এটার আইকিউ হলো 70-এর নিচে। এই দুই ভারসাম্যহীন জায়গাটাকে ব্যালেন্স করার জন্য উদ্ভাবনী শক্তি থাকতে হবে। তিনি চৌকস হবেন, ক্লাসে ঢুকেই তিনি বুঝে ফেলবেন কোনটা ডিস্টার্বিং। যেটা মেধাবী বেশি, আইকিউ বেশি, এটা আবার বেশি ডিস্টার্বিংও হয় অনেক সময়। সেটাকে কন্ট্রোল করতে হবে। তাকে কন্ট্রোল করার জন্য তার উপায় বেছে নিতে হবে। আপনি প্রথম দিন আজকে কিছুই বললেন না, কিন্তু পরের দিন একটা টেকনিক অবলম্বন করলেন এমন জায়গায়, সে বুঝতে হবে যে না, আমার অনেক শিখার আছে। সে বুঝতে হবে আমার অনেক শিখার আছে। সে যদি মনে করে যে আমার শিখার নেই, আমি তো সব শিখেই আসি, এখানে যা করে সব পারি আমি, তাহলে কিন্তু বিপদ আছে। সুতরাং আপনি এমন একটা হঠাৎ করে একটা টেকনিক একদিন অ্যাপ্লাই করলেন, 1 মিনিটের মধ্যে সে থেমে যাবে। আবার যাদের বেসিক নিড আছে, প্রয়োজন আছে,
একদম আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক কম। এটা একটা চ্যালেঞ্জ, শিক্ষকদের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে আমাদের ক্লাসরুমগুলো সেম লেভেলের হয় না, আর আশাও আমরা করতে পারি না, কারণ আমাদের সামাজিক অবস্থাও সেম না। সুতরাং আমরা এটা আশা করতে পারি না যে সবার লেভেল সেম হবে। এখানে ভেরিয়াস লেভেলের থাকবে, একদম ডাল আছে, একদম তুখোড় আছে। এই দুইটার মধ্যে ভারসাম্য করার জন্য কন্টিনিউ চিন্তা করতে হবে, কারণ এটা থাকবেই। কারণ অনেক জায়গায় আছে যেখানে রেটিফাই করে নেওয়া হয়, সুযোগ আছে তাদের, রেটিফাই করে নেওয়া হয়, লেভেল মোটামুটি কাছাকাছি থাকে ক্লাসরুমে। লেভেল কাছাকাছি থাকলে টিচারের জন্য খুব মজা, তার কিছু করতে হয় না, কারণ তিনি অলস হয়ে যান। আর তার সামনে যখনই চ্যালেঞ্জটা থাকে, এখানে লেভেল বেশি ডিফার করতেছে, এবং এই জায়গায় এসে এই ভারসাম্য রক্ষা করাটা একজন টিচারের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে তিনি উপভোগ করতে হবে। এটা যদি উপভোগ করতে পারেন তাহলে তার কাছে এটা ভালো লাগবে। লাস্ট হলো আর, টিচার। আর হলো রিসার্চ, রিলায়েবল, রিসোর্সফুল, রেসপেক্টফুল। রিসার্চ, গবেষণা। রিসার্চের আবার অ্যাব্রিভিয়েশন আছে, সেদিকে যাব না। কন্টিনিউ গবেষণায় তিনি থাকবেন। শিক্ষাদান পদ্ধতি, পাঠদান পদ্ধতি নিয়েও প্রচুর গবেষণা আছে, এখন গোটা দুনিয়াতে আছে। প্যাডাগজি নিয়ে প্রচুর কাজ হয়েছে। এটার উপরে, শুধু এটার উপরে, এই যে বিএড এমএড করতেছে এটা অনেক নিচের জিনিস, এরপরেও প্রচুর গবেষণা হচ্ছে এডুকেশন রিসার্চ নিয়ে। পড়াশোনা করতে হবে এই জন্য। রিলায়েবল, তিনি বিশ্বস্ত হবেন। রিসোর্সফুল, তার কাছে রিসোর্স থাকবে, জিনিস থাকবে, জিনিস, সম্পদ থাকবে। এই সম্পদ টাকা পয়সা না, এই সম্পদ হচ্ছে জ্ঞানের সম্পদ। রিসোর্সফুল, এই জন্যই তিনি টিচার। এই সম্পদটা তিনি তার স্টুডেন্টদেরকে দিবেন। রেসপেক্টফুল, তিনি সম্মানিত হবেন। যাই হোক, আমি টিচারের অ্যাব্রিভিয়েশনটা শেষ করলাম। এখন আমার মূল আলোচনায় আমি যাব। শিক্ষণ, এটা নিয়ে আধুনিক যে গবেষণাগুলো আছে, এই গবেষণাগুলোর উপরে আমি কিছু কথা বলবো। তো আমাদের প্রথম কথা হচ্ছে, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ। এমন শ্রদ্ধা না যে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে হাজার হাজার মাইল দূরত্ব, এরকম শ্রদ্ধা না। শ্রদ্ধা অনেক ভালোবাসার, অনেক কাছের। বাবার সাথে সন্তানের অনেক সময় দূরত্ব থাকে, মায়ের সাথে সম্মানও আছে, আবার দূরত্ব কম। বাবার কাছে বলতে পারে না, তখন মায়ের কাছে বলে। আর মায়ের কাছে বলতে পারে না, তাহলে বাবার কাছে বলে। একজনের কাছে না একজনের কাছে বলতে পারে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটা এরকম হবে, সম্পর্কটা সম্মানের হবে, আবার ভালোবাসার হবে। সে বলতে পারবে। এত দূরত্ব তৈরি করা যাবে না যে যাতে করে মাঝখানে অনেক বিশাল একটা ব্যারিয়ার। তো এই জন্য শিক্ষক শিক্ষার্থীকে দেখবেন তার নিজের সন্তানের মতো। আপনার সন্তান হলে আপনি কি করতেন? অনেক দুষ্ট, তা আপনার সন্তান হলে আপনি কি করতেন? দুষ্ট ঠিক আছে, আপনি শাসনও করেন, আবার তো তার জন্য আপনার ভালোবাসা আছে, মমতা আছে। আপনার সন্তান তো, আপনার মমতা আছে, যার কারণে আপনি তার অজান্তে তার জন্য আপনি কান্নাও করেন, আল্লাহর কাছে করেন না? তার অজান্তে, তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন। এরকম আপনার ভালোবাসা আছে আপনার সন্তানের জন্য। তাহলে আপনার শিক্ষার্থী যারা, তাদের ব্যাপারে আপনার সম্পর্কটা এই জায়গায় হবে, আপনার সন্তানের মতো হবে। তো সেক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে বলি সমাজের ক্ষুদ্র সংস্করণ। সমাজের ছোট্ট একটা সংস্করণ হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটা কমন থিওরি আছে শিক্ষা গবেষণায়, এটাকে গার্ডেনার থিওরি বলে। গার্ডেনার, মিস্টার হাওয়ার্ড গার্ডেন্স এই থিওরিটা দিয়েছিলেন। হাওয়ার্ড গার্ডেন্স। তাহলে হাওয়ার্ড গার্ডেনার্স থিওরি, সংক্ষেপে আমরা গার্ডেনার্স থিওরি বলি। তো ঘটনাচক্রে গার্ডেন শব্দটা তার নামেরও অংশ, আবার গার্ডেনের অর্থ করলে হয় বাগান। ঘটনাচক্রে মিলে গেছে আর কি। বাংলায় বললে বাগান ও মালি থিওরি বলা হয়। বাগান ও মালি তত্ত্ব। একটা বাগানের পরিচর্যা যে করে সে হলো মালি, বাংলা ভাষায়।
ইংরেজিতে বলে আমরা গার্ডেনার বলতে পারি। এই শিক্ষা প্রতিষ্ঠান হলো বাগানের মতো, আর শিক্ষকরা হলো এটার গার্ডেনার, মালি, যারা পরিচর্যা করে। তো বাগান কিভাবে তৈরি করা হয়? একটা বাগান যখন শুরু করা হয় তখন বাগানের মাটি থাকে শক্ত, এই বাগানের মাটি নিড়ানি দেওয়া হয়। নিড়ানি দিলে বড় বড় চাকা ওঠে, ছোট চাকা ওঠে, একদম ঝুরঝুরে থাকে, মাঝখানে ইটের কণা থাকে, ঘাস থাকে, আগাছা থাকে, অনেক হজবরল অবস্থা থাকে। তখন যিনি পরিচর্যা করেন, মালি, তিনি কি কাজ করেন? প্রথমে তিনি মাটির অহমিকা দূর করেন। আমার ভাষায় বললাম, মাটির অহমিকা দূর করেন, মাটিকে তিনি শাসন করেন। শাসন করে মাটির আমিত্ব দূর করে দিয়ে সব মাটিকে পাউডার বানায় ফেলেন, সব সমান করে ফেলেন, সব একরকম। তুমি বড়, তুমি ধনী, তুমি গরিব, কোনো কাম নাই, সব ছাত্র সমান, সবাই এক নজরে দেখা হয়, সবাইকে সমান করে ফেলেন। সমান করে আগাছা থাকলে সরাই ফেলেন, ইটের কণা থাকলে সরাই ফেলেন, সব সরাইয়া তারপরে তার অভিজ্ঞ চোখ বলে এখানে সার লাগবে। আচ্ছা, সেটা আমরা যাই। আগাছা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আগাছা হতে পারে আচরণ, আগাছা হতে পারে কারো ব্যবহার, আগাছা অনেক রকম হতে পারে। আর খুব চরম কোনো আগাছা যদি তৈরি হয়, সেই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনে নিতে হবে। আমরা এটা কাম্য না, কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানকে থেকে বের করে দেয়া, এটা কখনোই কাম্য না। এটা হলো একদম এক্সেপশনাল কেস যদি হয়। কিন্তু এখানে আগাছা হবে কারো আচরণ, চলাফেরা, এগুলো দূর করতে হবে। করে একদম বাগানের জন্য তিনি বীজতলা এমনভাবে তৈরি করেন, তার অভিজ্ঞ চোখ বলে এখানে সার লাগবে, অভিজ্ঞ চোখ বলে এখানে সার লাগবে না। অর্থাৎ আপনি বুঝবেন যে হ্যাঁ, এখানে স্পেশাল কিছু কেয়ার লাগবে, স্পেশাল কিছু কেয়ার লাগবে। 2-4 জন বাচ্চার প্রতি ক্লাস শেষেও কিছু হয়তো সময় দেওয়া লাগতে পারে, কিছু সময় দেওয়া লাগতে পারে, 2 দিন, 4 দিন, 5 দিন, ঠিক হয়ে যাবে। আবার আরও স্পেশাল কেয়ার, তার গার্ডিয়ানের সাথে কথা বলা লাগবে, কিভাবে তাকে হেল্প করা যায়। এটা হচ্ছে গার্ডেনার তথ্য। এটা অনেক বিশদ ব্যাখ্যা আছে, আপনারা নেটে গেলে পড়তে পারবেন, অনেক বিশদ ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, আমি জাস্ট টাচ করলাম আর কি। তো এই তথ্য অনুযায়ী এই থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, MI থিওরি বলা হয়, মাল্টিপল ইন্টেলিজেন্স, এর মধ্যে একটা তথ্য আছে মাল্টিপল ইন্টেলিজেন্স, অর্থাৎ বহুবিধ বুদ্ধিমত্তা। মাল্টিপল ইন্টেলিজেন্স মানুষের বলা হয় যে কমপক্ষে 7 ধরনের বুদ্ধিমত্তা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো সৃজনশীলতা, একটা ক্রিয়েটিভিটি। সৃজনশীলতার মূল্য কিন্তু দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনার ফরম্যাটে না পড়লে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতে হবে। একটা উদাহরণ দিই, পরীক্ষায় আসছে শাপলা সম্পর্কে 5টা বাক্য লেখার জন্য। একটা বাচ্চা লিখছে, মুখস্থ করে আসছে, মুখস্থ করে 2 লাইন লিখছে, শাপলা আমাদের জাতীয় ফুল, এটি ফুটলে খুব সুন্দর দেখায়। এই 2 লাইন তার মুখস্থ ছিল, লিখছে, এরপর ভুলে গেছে। তো এখন সে কী করবে? 5টা লাইন লিখতে হবে। সে লিখছে এটি পার্কে ফুটে, এটি ফুটতে মাছেরা দেখে, মানুষ দেখে না, সে লিখছে। এখন সে মিলাই দিয়ে চলে গেছে। এখন শিক্ষক এটা তো বুঝতেছে না, এখন এটাতে মার্ক না দিয়ে সে এটা হেল্ড আপ রাখছে, ডাকছে বাচ্চাটাকে যে তুমি এটা কেন লিখছো? তো সে জবাব দেয় যে আমি আমার আব্বুর সাথে একদিন পার্কে গিয়েছিলাম, ওখানে দেখছি শাপলা ফুল ফুটতেছে পানির মধ্যে। আমি অপেক্ষা করতেছি এটা ফুটতে আমি দেখবো, কিন্তু আমার আব্বু আমার নিয়ে গেছে সন্ধ্যা। এটা ফুটতে তো সে দেখা সম্ভব না, কারণ কতক্ষণে ফুটবে। সে ভাবছে এটা ফুটবে, এখন কলি আর কি ফুটবে, এই জন্য আমি বসেছিলাম। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার আব্বু আমাকে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে, আমি দেখতে পারিনি। কিন্তু ওই পানিতে মাছ ছিল, মাছরা তো দেখছে। সে চিন্তা করে এটা লিখছে। এখন সংশ্লিষ্ট শিক্ষক তার প্রধানের সাথে আলাপ করলো যে ওস্তাদ এটা কি মার্ক দিব? বলছে দাও, দিয়ে দাও। এটা তার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এখন সৃজনশীলতার মূল্য দিতে হবে। কিভাবে দিবেন, কোন প্রেক্ষিতে দেয়া হবে না হবে সেটা আপনাদের বিবেচনার প্রশ্ন, কিন্তু সৃজনশীলতাকে জাগাইতে হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আরেকটা হচ্ছে
বুদ্ধিমত্তা, এটা হলো ভাষাগত, মৌখিক বুদ্ধিমত্তা, ভাষাগত বুদ্ধিমত্তা। তো এক্ষেত্রে আমাদের শিক্ষায় এই দুইটা বুদ্ধিমত্তা তুলনা করা হয় খুব কম। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি, এটা বলে লাভ নাই, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। কারণ হলো সৃজনশীলতাকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করার সুযোগ কম। এখন যে সৃজনশীল সিস্টেম করা হয়েছে তা দিয়েও যে এটা হবে তা না, এটা গদবাধা অনেক পুরানো একটা মডেল নিয়ে আসা হয়েছে। আর মৌখিক বা ভাষাগত দক্ষতা, এই সমস্ত বিষয়গুলো কম্পেয়ার করার বা মূল্যায়ন করার সুযোগ আমাদের শিক্ষা ব্যবস্থায় খুবই কম। আমরা মূল্যায়ন করি পেপার পেন্সিল, কাগজ কলমে, তাই না? 100 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটার উপরে বিবেচনা করি, এটার উপরে বিবেচনা করে তাকে মার্ক দিয়ে দিই, শেষ। এর বাইরে আমরা এই বিষয়ে যদি তাকে বলতে বলা হয়, মানে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রবলেম আছে, এটা কিছু করার নাই, কিন্তু এটা একটা মূল্যায়নের প্রশ্ন যে মৌখিক দক্ষতা, ভাষাগত দক্ষতা, এটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন। তো শিক্ষকের হাতে যদি ক্লাসে মার্কিংয়ের কোনো প্রশ্ন থাকে, বিষয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন থাকে, তাহলে অ্যাসাইনমেন্ট বিবেচনায় আমরা কিন্তু এরকম প্রেজেন্টেশনের ব্যবস্থা করি। একটা অ্যাসাইনমেন্টে যদি 10 মার্ক হয়, তা আমরা যেটা বলি যে তোমার অ্যাসাইনমেন্ট তুমি প্লেস করো, তখন সেটার উপরে সে একটা বক্তব্য দেয়। বক্তব্য দিয়ে দেখা গেল যে একজন অনেক সুন্দর করে রেডি করে আনছে বটে, কিন্তু বলতে গিয়ে সে এটা কিছুই বলতে পারলো না। তো বোঝা গেল সে রেডি করে আনছে, কিন্তু তার ভাষাগত দক্ষতা নাই বা ভাষাগত বুদ্ধিমত্তাও নাই, বা তাৎক্ষণিকভাবে যে কিছু সে বুঝাই বলবে তাৎক্ষণিক সেই বুদ্ধিমত্তাটাও নাই। এটা একটা বিশাল প্রশ্ন আমাদের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ। এটা সব যে আমরা আলটিমেট পূরণ করে ফেলতে পারবো তা না, কিন্তু এটা আমাদের মাথায় থাকা উচিত, আমাদের বিবেচনার মধ্যে থাকবে। তো এর বাইরে আরও যেগুলো আছে, যেমন একটা বুদ্ধিমত্তাকে বলা হয় স্প্যাটিয়াল, SPATIAL, SPATIAL। এটা হচ্ছে মনের চোখে দেখা, ভীষণ ভীষণ। এই ভীষণটা ধরেন পার্মানেন্ট লজিক, আমরা 2 যোগ 2 4, 2 যোগ 3 5, 2 যোগ 4 6, 2 যোগ 5 7, এভাবে কি আলাদা আলাদা মুখস্থ করছি? কেউ করে নেই। কিন্তু যে 2 যোগ 2 4টা পারে, সে 2 যোগ 5 7ও পারে, বুঝে। এই যে আমাদের বিশেষ করে নিচের ক্লাসের দিকে এই প্রবলেমটা হয়, এবং গণিতের ক্লাসে এই প্রবলেমগুলো হয়, ইংরেজির ক্লাসে এই প্রবলেমগুলো হয়, আরবির বেসিক ক্লাসে এই প্রবলেমগুলো হয়। যে মূল রুটটা যদি একজন লজিকটা ধরতে না পারে, গদবাধা মুখস্থ হবে, কিন্তু অনেক সময় লাগবে, তার মূল রুটে আসতে অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। তো এই ভীষণটা ফুটানো, এটা অবশ্য আবার ভীষণ ফুটানো, এটা বলতে গেলে আবার একটু লেভেল উপরের দিকে যাবে, কিন্তু এটা একটা শিক্ষা গবেষণার অংশ, মনের চোখে দেখা, যে তারা কাউন্ট করে ফেলতেছে, নিজে নিজে দেখে বুঝে ফেলতেছে। আরেকজন বসে বসে দাগ টেনে টেনে তাকে করতে হচ্ছে। দাগ টেনে টেনে করা তার ফার্স্ট স্টেপ, দাগ টেনেই সে করবে, দাগ টেনে করবে, যে এই করতে করতে তার ভিতর সেটা যাতে গ্রো হয়ে যায়। 5টা দাগ দিয়ে সে 2টা দাগ কেটে দিল আর 3 রইল, এটা তার ফার্স্ট লজিক। কিন্তু এটাতেই যদি সে পড়ে থাকে, তাহলে তো সে আর আগাইতে পারবে না। আচ্ছা, আরেকটা বুদ্ধিমত্তা হচ্ছে মিউজিক্যাল। ধরেন ছন্দ, সুর, কেরাত, এইসব ক্ষেত্রে এমনি তো একজন বাচ্চা কম্পিউটারে গান বাজতেছে, গান শুনতে শুনতে গানটার সুর কোন জায়গায় ছোট, কোন জায়গায় বড়, কোন জায়গায় টেম্পু ছোট, টেম্পু কম, কোন জায়গায় টেম্পু বেশি, স্থায়ীটা কয়বার আলোচনা হচ্ছে, কয়বার আসতেছে, কোন কলি কি পজিশনে। ভাষাটা তার মাতৃভাষা না, হিন্দি, মুখস্থ করে ফেলছে। এটা হচ্ছে মানুষের যোগ্যতা। সুতরাং এই জায়গায় এসে এখানেও ধরেন একজনের কেরাতের ক্ষেত্রে কেরাতটা সই করতে পারতেছে না, তার সই হচ্ছে না, অনেক সময় লাগতেছে। আরেকজনের সই হয়ে যাচ্ছে খুব দ্রুত। ধরেন ইয়েগুলো, এই মাখরাজগুলো,
মাখরাজগুলো একজনে খুব সহজে আয়ত্ত করে ফেলছে, আরেকজনে আয়ত্ত করতেছে অনেক কষ্ট হচ্ছে। এই মিউজিক্যাল ছন্দ মিলানোর ক্ষেত্রে যারা এটা সংশ্লিষ্ট ক্লাস নেবেন, এটা একটা বুদ্ধিমত্তার অংশ। কে মিউজিক্যাল বুদ্ধিমত্তা, কে আগানো, কে পিছানো। যে পিছানো তার জন্য কি করতে হবে? এই আপনি গদবাধা নিচ্ছেনই, কিন্তু আপনাকে এটা মার্ক করতেই হবে। মিউজিক্যাল আইকিউতে কে আগানো, এটা কিন্তু সবার সমান না। অনেক সময় মনে হতে পারে মানুষ হিসেবে এই বিবেচনাটা আপনাকে করতে হবে, সব মানুষ সমান না। সুতরাং একজন দেখা যাচ্ছে ক্যারেক্টার খুব সুন্দরভাবে একজন করে ফেলতেছে, আরেকজনের হচ্ছে না, এবং এটাই স্বাভাবিক, না হওয়াটাই স্বাভাবিক। সুতরাং তার জন্য এক্সট্রা কী ব্যবস্থা নেবেন এটা ফাইন্ড আউট করতে হবে। আরেকটা বুদ্ধিমত্তার আরেকটা পার্ট, এটাও এমআই থিওরির, কাইনেস্থেটিক। KINESTHETIC, কাইনেস্থেটিক। এই জিনিসটা শিক্ষা গবেষণায় ঢুকছে নতুন করে, অনেক আগেও ছিল, যার কারণে শারীরিক শিক্ষা এটা আলাদা সাবজেক্টে আছে এখন, এবং ফিজিক্যাল এক্সারসাইজ শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হয়ে গেছে। এবং এখন তো জায়গায় নেই ফিজিক্যাল এক্সারসাইজ করবেনটা কি, কিন্তু এটা কীভাবে করবেন, অথবা তাকে হোমওয়ার্ক দিবেন বা ব্যায়ামের, না কী করবে এটা বের করতে হবে। কিন্তু সবার ফিজিক্যাল শারীরিক সক্ষমতা সবার সমান না। এক বাচ্চা অনেক ফ্যাটি, আরেক বাচ্চা অনেক চিকন। এখন ক্লাসে ওই সমস্যাটা হয়, একজনকে ডাকতেছে চিকন আলী, বাচ্চারা আরেকজনকে ডাকতেছে মোটা, মানে বিভিন্নভাবে ডাকতেছে। এখন দেখা যাচ্ছে এটা নিয়ে সে সাইকোলজিক্যালি তার ব্রেনে এটা হ্যাম্পার হচ্ছে। পরের দিন বলতেছে আম্মু আমি স্কুলে যাবো না। কেন যাবো না? আমাকে সবাই মোটা বলে, আমাকে সবাই চিকন বলে, এই বলে সেই বলে, বা আরও অনেক সমস্যা আছে। এটাও কিন্তু খেয়াল করতে হবে, আপনি ওভারলুক করলে হবে না। শারীরিক, এটাও এক ধরনের বুদ্ধিমত্তা। শারীরিক বুদ্ধিমত্তা সবার সমান না। কিছু খায় না তারপর তার শরীর মোটা হয়ে যাচ্ছে, অনেক খাচ্ছে তারপরে সে মোটা হচ্ছে না, এটা হতেই পারে, এটা ন্যাচারাল জিনিস। কিন্তু এক্ষেত্রে নজর দিতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ডাটাবেজে একজন ছাত্র যখন ঢুকে তার ওজন কত, উচ্চতা কত, এগুলো তার ডাটাবেজে থাকবে। বছর শেষে তার ওজন কত হলো, উচ্চতা কত হলো দেখা হবে। ঢুকার সময় তার ওজন ছিল 15 কেজি, 1 বছর পরে লাস্টে যখন হিসাব করা হলো দেখেন তার ওজন হলো 20 কেজি। 1 বছরে 5 কেজি বাড়ছে, এই বয়স, এই উচ্চতা, ঠিক কিনা অ্যানালাইসিস করে, এটা একদিন অ্যানালাইসিস করে একজন এই বিষয়ে এক্সপার্টকে একদিন এই ডাটাবেসটা দিতে হবে, যেটা দেখেন বছরে একদিন তিনি দেখবেন, কিন্তু রেকর্ডটা তো আপনাদেরকে রাখতে হবে। এটাও মূল্যায়নের অংশ। এখন গবেষণা অনেক বাড়ছে, তো 100 মার্ক অনেকভাবে ডিস্ট্রিবিউট করে ফেলা হয়েছে। যাই হোক, এটা আমরা সময় লাগবে, কিন্তু এগুলো বিবেচনার প্রশ্ন আছে। তো আপনি ক্লাসে শিক্ষক কেমন সিনসিয়ার হতে পারে, একদম বাচ্চা প্লে গ্রুপে ভর্তি হয়েছে, মা বাবা খেয়াল করে নাই, যে টিচার বললো যে আপনার বাচ্চার কানে প্রবলেম আছে, মা বাবা ধরতে পারে নাই কানে প্রবলেম আছে, অথবা বললো যে আপনার বাচ্চার চোখে প্রবলেম আছে, পিছনে টেবিলে বসে যেভাবে দেখার কথা সেভাবে সে দেখে না। এটা শিক্ষকের চোখে বাঁচতে হবে, তিনি দেখতে হবে। আবার এই কি বললাম, এটা তো চোখে, এটা কানে রিফ্লেকশন। আপনি ডাক দিলেন, একজন একটু পরে শুনছে, স্লো আর কি, নেটওয়ার্ক স্লো হতে পারে। এই নেটওয়ার্ক স্লো কানের কারণে হতে পারে, ব্রেনের কারণে হতে পারে। আপনি দেখতে হবে যে ব্রেনের কারণে সে স্লো, ব্রেনের কারণে রেসপন্সটা একটু দেরিতে করছে, এটা ব্রেনের কারণে হতে পারে। আবার কানে কম শুনে এই কারণে হতে পারে। আর কানে কম যখন শুনবে তার কথা দেখবেন যে সমস্যা হচ্ছে, কথা জোরে বলতেছে, অথবা কথা বলতে প্রবলেম হচ্ছে, সমস্যাটা কানে, এই কারণে বলতে প্রবলেম হচ্ছে। এগুলো মার্ক করার বিষয় আছে। একজন ক্লাসে ঢুকবেন, তার এখানে ক্লাসে 10 জন বাচ্চা আছে, 10 জনের প্রত্যেকটার ব্যক্তিগত সুবিধা অসুবিধা, শারীরিক বিষয়ে তার নলেজে ঢুকে যাবে। যার কারণে আপনি একজনকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার আগে আপনাকে বিবেচনা করতে হবে তার প্রবলেমটা কোন জায়গায়। আর আরেকটা হলো ইন্টারপার্সোনাল, এটাও বুদ্ধিমত্তার একটা পার্ট। ইন্টারপার্সোনাল হচ্ছে একজনের সাথে আরেকজন, অনেক সময় ক্লাসে সিসি ক্যামেরা থাকে, এটা সক্ষমতার প্রশ্ন, অথবা অন্য কোনোভাবে ক্লোজলি অবজার্ভ করা। যে মুহূর্তে আপনি সামনে নাই ক্লাসরুমে,
আপনি অবজার্ভ করতেছেন বাচ্চারা কি করতেছে, পারস্পরিক যে কথা বলে কথার ধরন কেমন, ইন্টারপার্সোনাল, তারা যে পারস্পরিক কথা বলে কথাগুলোর ধরন কেমন। আবার আপনি সামনেও আছেন এবং আপনি বুঝাচ্ছেন যে আপনি তাদেরটা জানেন না এবং দেখতেছেন না, খেয়াল করতেছেন না এই মুহূর্তে তাদের আচরণ কেমন পারস্পরিক। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল, পারস্পরিক ব্যবহার, পারস্পরিক আচার আচরণ, পারস্পরিক ভাষার ব্যবহার, কি ভাষায় তারা কথা বলে, এই বিষয়গুলো মার্ক করা। এগুলো এখন তো আলাদা আমল আখলাকের সাবজেক্ট একটা আছে, তো সুতরাং এটা বছরে গড় পড়তা না, এখানে এটাও মাঝে মাঝে মার্কিং করার প্রশ্ন আছে, পারস্পরিক তারা কেমন ভাবে সাড়া দেয় একজনের প্রতি আরেকজন। আরেকটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল, ইন্ট্রা, একটা বললাম ইন্টার, আরেকটা হলো ইন্ট্রা। ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল হচ্ছে তার নিজের ভিতরে। আপনি একটা কথা বললেন, তার ভিতরে প্রতিক্রিয়াটা কেমন হলো, নিজের ভিতরে প্রতিক্রিয়াটা কেমন হলো। শিক্ষক অনেক কড়া কথা বলতে পারেন, অনেক নরম কথা বলতে পারেন, অনেক ভালো কথা বলতে পারেন, বিভিন্ন মেজাজে কথা বলতে পারেন। এটার প্রতিক্রিয়াটা একজনের ভিতরে কেমন হলো, এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। যেমন আপনাকে একজনে একটা প্রস্তাব দিল, একটা বিষয়ে একটা অফার দেওয়া হলো, এই কাজটা আপনি করবেন কিনা, একটা ব্যবসার প্রস্তাব দেওয়া হলো বা অন্য একটা জিনিস দেওয়া হলো, আপনি বললেন যে আমি চিন্তা করে দেখি। একটা চাকরির প্রস্তাব আসলো, আপনি বললেন আমি একটু ভেবে দেখি, আমাকে 2টা দিন সময় দেন। এই 2 দিন কী করলেন, আপনি নিজের ভিতরে নিজে চিন্তা করলেন। এই নিজের সাথে যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ধরনটা কি। অনেক সময় আপনার যদি ঠিক কাজ না করে, তখন আপনি নিজের সাথে নিজের বোঝাপড়াটা ঠিক হবে না। তো নিজের সাথে নিজের যে বোঝাপড়া করার পদ্ধতি এবং করতে পারা, নিজে নিজের চিন্তা করে একটা সিদ্ধান্তে আসা। একজন বাচ্চা খুব স্বাবলম্বী, সে নিজে নিজে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারে, আরেকজন পারে না, তাই বলে এ পারে না, কিচ্ছুই পারে না। এই যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত দিতে পারা, ভিতরে চিন্তা করে এরপর রেসপন্স করা, এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আপনি একটা দিলেন, এটা ফিডব্যাকটা ওর ভিতর থেকে আসবে, তাৎক্ষণিক সে চিন্তা করে বলতে পারছে, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন ধরেন ব্যক্তিগত প্রচেষ্টা, সাধনা করার ইচ্ছা, সবার সমান না। একজন আছে সে পড়তেই চায় না, আরেকজন আছে খুব সিরিয়াস, অসম্ভব রকমের চেষ্টা তার ভিতরে, এটা তার ভিতরেই আছে। আর যার নাই তার ভিতরে জাগানোর জন্য মোটিভেশন কি করা যায়, একটা আঘাত হজম করতে পারা। একজন খুব রিয়াক্টিভ, বলতে সাথে সাথে লেগে গেছে, আরেকটা সে হজম করতে পারছে, হজম করে পরে সে বিচার দিছে। দুইজনের এত সেম না। তারপর ধরেন এটা দেখা গেল যে বাচ্চাদের মধ্যে হয় অনেক ধরনের ইতিহাস আছে, কিছু হয়েছে এখন সাথে সাথে সে এটার প্রটেস্ট করছে, প্রতিবাদ করছে। এক অর্থে আপনি ভাবতে পারেন এটা বেয়াদবি করছে, আবার আরেক অর্থে ভাবতে পারেন এটা তার গুণ। দুইটা আমাদের কম্বিনেশন করে দেখতে হবে কোনটার পার্ট বেশি, বেয়াদবির পার্ট বেশি না তার গুণের পার্ট বেশি, সেই হিসাবে তার সাথে আপনার ব্যবহারটা হবে। 1 নম্বর বিষয় গেল। তো 2 নম্বর বিষয় হচ্ছে লার্নিং স্টাইল, শিখার পদ্ধতি, যেটাকে শিখন প্রক্রিয়া বলে, শিক্ষা গবেষণা ভাষায় শিখন বলে। শিখন, লার্নিং মানে শিখন। শিখন পদ্ধতি, লার্নিং স্টাইল। আমরা বিভিন্ন ভাষায় শিখাই। একটা হচ্ছে ভিজুয়াল লার্নার্স, দেখে শেখা, দেখে। শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের প্রকাশভঙ্গি, এটা দেখে শেখার ক্ষেত্রে সহযোগিতা করে। আপনি একটা কিছু বলতেছেন, তারা দেখতেছে এবং শুনতেছে, শুনে শিখতেছে। শুধু শুনতেছে না, শুধু শোনার হলে এখানে একটা ক্যাসেট প্লেয়ার বা কিছু একটা বাজায় দিয়ে আপনি চলে যেতেন, চলতেছে তারা শিখে ফেলতেছে, তা কিন্তু না। আপনার চেহারা, আপনার অঙ্গভঙ্গি, প্রকাশভঙ্গি সব কিন্তু আপনার এই ভিজুয়ালিটির অংশ। এখন আপনি যদি এভাবে পড়াচ্ছেন একদম রোবটের মতো, টাইট যা পড়ার রিডিং করতেছেন বই থেকে,
আমাদের মা বাবা চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, আপনি জাস্ট পড়লেন, পড়ে জাস্ট পড়াই দিলেন। এটা কিন্তু পড়ানো না, ভিজুয়ালিটি আসলো না এখানে। সে বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে যেটা দেখে শিখবে। এবং দেখে শেখার ক্ষেত্রে প্রয়োজন হলে এই যে দেখেন এখানে কি সুন্দর চার্ট আঁকা, এই চার্ট শেখানোর ক্ষেত্রে হেল্প করে। কোনো একটা ডায়াগ্রাম, কোনো একটা ছবি, কোনো একটা ছোট গল্প, সংশ্লিষ্ট বিষয়ের সাথে রিলেটেড 2 মিনিটে একটা গল্প বলে ফেললেন, এই গল্পটা তাদেরকে পাঠের মধ্যে ঢুকে দিয়েছে অলরেডি। গল্পের মাধ্যমে আপনি তাদেরকে পাঠে ঢুকে দিয়েছেন, তারা সব অ্যাটেন্টিভ হয়ে গেছে। 1 মিনিটে কিন্তু গল্পটা শেষ, পাঠের মধ্যে ইতিমধ্যে ঢুকে গেছে সংশ্লিষ্ট রিলেটেড একটা গল্প। অথবা একটা ধাঁধা, এমনভাবে একটা ধাঁধা দিয়ে দিলেন, এই ধাঁধাটা আপনার পাঠের সাথে রিলেটেড, ধাঁধার মাধ্যমে আপনি পাঠে ঢুকে গেছেন। একটা ছবি দেখালেন, এই ছবির মাধ্যমে আপনি পাঠে ঢুকে গেছেন। একটা ম্যাপ দেখালেন, এই ম্যাপের মাধ্যমে আপনি পাঠে ঢুকে গেছেন। অর্থাৎ ওটার সাথে রিলেটেড কী এরকম দেখানো যায় যেটার মাধ্যমে সরাসরি তাদেরকে ডাইরেক্ট পাঠে ঢুকে দেওয়া যায়। তো লার্নিং স্টাইলের মধ্যে আরেকটা লার্নিং স্টাইল আছে, অডিটরি লার্নার্স বলে এটাকে। বারবার পড়া, বারবার বারবার বারবার। নুরানিতে দেখেন একটা জিনিস বারবার 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 বলতে 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 শুনতে 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 শিখা হয়ে যায়। আল্লাহ কোরআনে এরকম, এই কোরআনের এক এক সূরার এক এক স্টাইল। যেমন সূরা আর রহমানে দেখেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই স্টাইলটা শিক্ষা গবেষণার যোগ হয়েছে এর মাধ্যমে, এর আগে ছিল না। তো এখানে কি কোরআনে এই সূরা আর রহমান এভাবে দেওয়া হলো। ইমাম সুয়ুতি এটাকে বলছে যে তারদিদ, এই পদ্ধতিটার নাম তারদিদ। যে অডিয়েন্স যারা এই ধরো একজন মানুষ খুব রাগান্বিত, আপনি পিছন থেকে ধরলেন, এই থামো থামো থামো, তাকে থামাচ্ছেন। আপনি 10 বার বলে ফেলছেন থামো থামো থামো, তো 10 বার বলে ফেলছেন, কিন্তু সে শুনছে হয়তো একবার, সে শুনছে একবার। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, আপনার মনে হচ্ছে যে শুনতেছে বারবার, কিন্তু আপনি যে একই জিনিসটা 10 বার পড়াইছেন, একজন হয়তো 10 বারই শুনছে, একজন 9 বার শুনছে, একবার 5 বার শুনছে, এমনও একজন আছে একবারও শোনা নেয় মনোযোগ দিয়ে। 10 বার পড়ছেন যদিও আপনি, একবারও কিন্তু তার ব্রেনে এটা একবারও ঢুকে নেয় মনোযোগ দিয়ে। এই জন্য এটা একটা পদ্ধতি যে একই জিনিস বারবার বারবার রিপিট করা। এবং আজকের ক্লাসে এসে আমি গত ক্লাসেরটা একটু রিপিট করলাম, রিপিট করে আজকেরটাতে ঢুকলাম, তখন ওটার সাথে একটা কানেকশনটা চলে আসে। তো এই ক্ষেত্রে শোনার ক্ষেত্রেও, ওই যে বলার ক্ষেত্রেও আপনি যে বলতেছেন, এই বলার টোনটাও কিন্তু চেঞ্জ করতে হবে। ধরেন একজন আলহামদুলিল্লাহ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার পড়ালো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরেকবার পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক একবার কিন্তু এক টোনে বলছে। এটা মানুষের আপনার মনোযোগ আকর্ষণের জন্য, এবং এটা ন্যাচারাল শিখন প্রক্রিয়ারও একটা ন্যাচারাল জিনিস। আপনি যদি কন্টিনিউ এক টোনে কথা বলেন, তাহলে আপনার শ্রোতার কানে তালা পড়ে যাবে। তালা বলতে এটা অটোমেটিক পড়বে। একটা গান কি সব এক টেম্পুতে চলে? সারেগামা যখন শিখে কি হয়, সারে, এটা টোন শিখে। আবার যখন সারে গামা, তখন ও এক টোনে সারে গামা, এই টোনটা শিখাচ্ছে। কিন্তু গানের মধ্যে যখন দেখা যায় এই টোনটা উঠানামা করে, যার কারণে এটা গান হয় এবং এটা কানে ঢুকে। কিন্তু আপনি যখন কথা বলতে যাবেন, একদম কন্টিনিউ এক টোনে কথা বলতেছেন, তালা লেগে যাবে এবং ঢুকবে কম। আপনি মনে করতেছেন অনেক ইফেক্টিভ হচ্ছে, কিন্তু ন্যাচারালি যেটা হচ্ছে 50% অফ হয়ে গেছে, এর মধ্যে অলরেডি 50% অফ হয়ে গেছে। সুতরাং এটা একটা বিষয়। লার্নিং স্টাইলের আরেকটা বিষয় হলো ট্যাকটাইল বলে, ট্যাকটাইল, TACTILE, ট্যাকটাইল। এটার বাংলা করলে হবে নড়াচড়া, অভিনয়, স্পর্শ, বাস্তব পৃথিবীর উদাহরণ। নড়াচড়া, আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তা আপনি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না, আপনি কন্টিনিউ চেঞ্জ করেন, হেঁটে ওখানেও চলে যান, জান না, হেঁটে ওই মাথায়ও চলে যান, আবার হেঁটে এখানে আসেন। আপনি কন্টিনিউ জায়গা চেঞ্জ করতেছেন, নড়াচড়া করতেছেন, কখনো অভিনয় করতেছেন বাচ্চাদের সাথে বোঝানোর জন্য, অভিনয় করতেছেন। কখনো একজনের পিঠে থাপ্পড় দিলেন, একটা থাপ্পড়টা এত জোরে না, আবার ব্যথা পাবে, এত জোরে না, থাপ্পড় দিলেন, তাদের কিন্তু সে মনোযোগী হয়ে যাবে। আবার নাম ধরে ডাক দিলেন, এই সুমন, সাথে সাথে কিন্তু সতর্ক হয়ে গেছে। নাম ধরে ডাক দিচ্ছেন যে এক একদিন এক একজনের নাম ধরে ডাক দিলেন,
তখন দেখবেন যে সে হচ্ছে আমার নাম ধরে ডাকছে, সতর্ক হয়ে যাবে। এগুলো হচ্ছে ট্যাকটাইল। তারপর হচ্ছে লার্নিংয়ের আরেকটা হচ্ছে সেন্সরি লার্নার্স। এটা হচ্ছে ইশারায় শেখানো, কমন সেন্স থেকে শেখা আর কি, ইশারায় শেখানো। আপনার ইশারায় আচার আচরণে আপনার স্টুডেন্টরা বুঝে ফেলবে যে আমার টিচার কোনটাতে খুশি, কোনটাতে বেজার, কোনটাতে তিনি পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন। এটা মোটামুটি কিছু ক্লাস নেওয়ার পরে আপনার স্টুডেন্টরা বুঝে ফেলতে হবে, ইশারায় তারা বুঝে ফেলবে এটাতে তিনি পছন্দ করতেছেন না, এটা পছন্দ করতেছেন, এভাবে বসা পছন্দ করতেছেন না, এভাবে বসা পছন্দ করতেছে, এভাবে কথা বলা পছন্দ করতেছেন না, এভাবে পছন্দ করতেছে। অর্থাৎ আপনি কোনটা পছন্দ করতেছেন আর কোনটা পছন্দ করতেছেন না, এটা আপনার ইশারায় তারা বুঝে ফেলবে। এটা হচ্ছে সেন্সরি। তারপর হচ্ছে ইনটুইটিভ, অনুমান নির্ভরতা কমাইতে হবে। বলে না আবার ইনটুইশন, ওই যে হুমায়ুন আহমেদের এতে আছে হিমু, তার ইনটুইশন ক্ষমতা নাকি খুব প্রবল। হ্যাঁ, এই যে ইনটুইটিভ বলে এটাকে, ইনটুইটিভ, ইনটুইটিভ লার্নিং, ইনটুইটিভ লার্নিং কমাইতে হবে। আমি বললাম যে, আপনি বললেন যে আচ্ছা একটা দুইটা কথা বলার পরে বললেন যে আচ্ছা বলো তো এখন আমি কি বলবো। আপনি বললেন যে বলো তো আমি এখন কি বলবো। 10 জনকে জিজ্ঞেস করলাম, 10 জনে 10টা কথা বলবে, অনুমান থেকে বলতেছে তারা। কারণ আপনার মধ্যেও কিছু অনুমান তৈরি হতে পারে স্টুডেন্টদের ব্যাপারে, সেটা ভুল ধারণা হতে পারে। একদম স্রেফ অনুমান নির্ভর যদি হয়, এই অনুমান নির্ভরতা কমাইতে হবে। আর এইগুলো সবই বললাম শিখন, লার্নিং স্টাইল। শিখন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আপনি যদি পজিটিভ করেন সেটা পজিটিভ হবে, নেগেটিভ করেন সেটা নেগেটিভ হবে। শিক্ষা কিন্তু কখনোই নেগেটিভ না। কুশিখন, সুশিখন এটা আছে, কিন্তু কুশিক্ষা নামে কোনো শব্দ শিক্ষা গবেষণায় নেই। কুশিখন, যদি খারাপ শিখে সেটা কুশিখন, কিন্তু সেটা কুশিক্ষা না, কুশিক্ষা নাই। শিক্ষা কখনোই নেগেটিভ হবে না, মানে নেগেটিভ কুশিক্ষা নামে কোনো পরিভাষা শিক্ষা গবেষণায় নাই। কুশিখন হলে সেটা শিক্ষা না, সুশিখন হলে সেটাই শিক্ষা। তো এই জন্য এই যে আপনার নাম্বার 3, থিঙ্কিং স্কিলস, চিন্তার দক্ষতা। চিন্তার দক্ষতা, শিশুদের চিন্তার দক্ষতা বাড়াইতে হবে। হঠাৎ করে একটা ধাঁধা বলে দিলেন, ধরেন আমি বললাম কথার কথা, একটা ধাঁধা বললেন আপনি। একজন লোক দোকানে সদাই করতে গেল, 50 টাকার জিনিস কিনছে, 100 টাকার একটা নোট দিছে। 100 হাট দাদা তো তাদেরকে দিবেন না, এমন দাদা দিবেন যারা চিন্তা করতে পারে। এটা আপনাদের জন্য বললাম আর কি। 50 টাকা সদাই করলো, 100 টাকার নোট দিল, তার কাছে ভাঙতি নেই। পাশের দোকানদারকে নোটটা দিয়ে ভাঙতি নিল, 2টা 50 টাকার নোট। একটা লোকটা ফেরত দিল না, আর 50 টাকা তার কাছে চলে গেছে। একটু পরে পাশের দোকানদার বললো, ভাই যে নোটটা দিচ্ছেন ওটা জাল, আমার টাকা আমাকে ফেরত দেন। এখন কি করলো, ফেরত দিল। এর কত লস হলো? এই যে কয়েক রকম আসতেছে, কিন্তু চিন্তা করেন। যাই হোক, এটা খুব সহজ জিনিস, চিন্তা করিয়েন। তো চিন্তার দক্ষতা বাড়ানোর জন্য যখন ছোট ছোট টেকনিক অবলম্বন করতে হবে, যারা চিন্তা করতে পারে, বললেন যে আচ্ছা এক কাজ করি, আমরা আগামীকালকে বন্ধের দিন একটা ক্লাস করতে পারি। আসলে করবেন না হয়তো, একটা ক্লাস করতে পারি, তোমাদের অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, কোন টাইমে ক্লাসটা করলে ভালো হয় বলো তো। বাচ্চা চিন্তা করে, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা 10টার সময় করি, আর যে বললো 3টার সময় করি, আর যে বললো 5টার সময় করি। এই যে চিন্তা করতে পারতেছে। আবার বললো যে আমার টেবিলটা তো এই জায়গায় আছে, টেবিলটা কোন জায়গায় রাখলে ভালো হয়, দেখি বুদ্ধি দাও তো তোমরা, এটা কোন জায়গায় রাখলে সব সুন্দর। একজন বললো স্যার এটা এই কোনায় রাখলে ভালো হবে, আর যে বললো না এই কোনায় রাখলে। এই যে চিন্তা করতে পারতেছে সে, এই যে চিন্তা দিয়ে দিলেন তার মাথায়, এবং সেই চিন্তাটা ক্রিয়েটিভ, সে চিন্তা করলো, সেটা কিছুই না, এবং তার বুদ্ধিটা হয়তো কিছুই হবে না, কিন্তু এই চিন্তা করতে পারাটা, এই যে দক্ষতাটা, এটা তৈরি করতে হবে বাচ্চাদের মধ্যে। তো এবং ধরেন আমরা যখন শিক্ষা সফরে যাই, তখন শিক্ষা সফরে তো কোনো মার্কিং আমরা করি না। শিক্ষা সফরের একটা মার্কিং থাকা দরকার, প্রোগ্রাম থাকা দরকার।
শিক্ষা সফরে এই তখন সেক্ষেত্রে ছোট 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 কিছু কর্মসূচি দিয়ে এবং তাদের কাছ থেকে সেটা আদায় করা, চিন্তার ভেরিয়েশনটা বাড়বে আর কি। যাই হোক, নাম্বার 4 হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং, সক্রিয়ভাবে শোনা। এখন পড়াশোনার ব্যাপারে বাচ্চাদের মধ্যে পেরেশানি তৈরি করতে হবে, প্রতিযোগিতা তৈরি করতে হবে ক্লাসে, নিজের থেকে যাতে এটা প্রতিযোগিতার মানসিকতাটা আসে। এমনি আমরা যখন শুনি, আমরা কিভাবে শুনি, আমরা যখন একটা কথা বলি কোনো একটা বিষয়ে, তখন প্রথমে আমি ধারণা করি উনি এই বিষয়ে কথা বলবেন। সেক্ষেত্রে আমি ভাবি যে হ্যাঁ এই বিষয়ে কথা বলবেন, তো আমার মধ্যেই তৈরি হয়ে যায় 50% যে আমি জানি উনি কি বলবেন, কি বিষয়ে কথা বলবেন এটা তো আমি জানি। তা আমি জানি 50% আমি মোটামুটি জেনে গেছি আগে, আমি বলতেছি যে আমি জানি। এবার শোনার সময় আমরা মনে করি যে আমি সব শুনেছি, আমি এতক্ষণ যা কথা বলছি না, এটা যদি এখানে ওনারা রেকর্ড করতেছে, এটা রেকর্ডারটা যদি অন করে দেওয়া হয় আর শুনবেন, আপনারা যদি শুনেন, তখন অনেকের কাছে অনেকটা, এক একজনের কাছে এক একটা মনে হবে এই কথাটা মনে আগে শুনিনি না, আমি যখন কথা বলছি তখন এই কথাটা আপনি শোনেন নাই, কোনো না কোনো কারণে শোনেন নাই। আমি তাকাই রয়েছে, আসলে আপনার চোখে প্রাণ নাই, তাকাই রয়েছেন আর কি, আসলে আজ চোখ কাজ করতেছে না, আপনি হয়তো ব্রেন অন্যদিকে আছে, অন্য কোথাও আছে। বাচ্চা বসে বসে চিন্তা করতে পারতেছে এইগুলো তো শেষ ক্লাস, চলে যাও, গিয়েই তো ভিডিও গেমটা ধরবো বা গেমটা ধরবো, আসে বা সে অন্য কোনো চিন্তা করতেছে, তাড়াতাড়ি হতে পারে, চোখ দেখলে বোঝা যাবে সে চিন্তা করতেছে ক্লাসে আছে না বাইরে আছে। এই জন্য লার্নিং, এই যে শোনা, অ্যাক্টিভ লিসেনিং, এই লিসেনিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা। এবং আমাদের যারা বাঙালি, যারা আরবি বা ইংরেজিতে যারা বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষা দিতে যায়, লিসেনিংয়ে ধরা পড়ে। কেন লিসেনিংয়ের প্রবলেম হয়? লিসেনিং প্রবলেমটা না বোঝার আরও কারণ হতো, আমরা তো অ্যাক্টিভ লিসেনার না, এবং লিসেনিং পাওয়ারটা আমাদের দুর্বল, কানে শুনতেছি কম তা না, অ্যাক্টিভ না আমরা লিসেনিংয়ের ক্ষেত্রে। এই জন্য হঠাৎ করে মাঝে মাঝে ধরতে হবে, থেমে গিয়ে কী বললাম আমি, সাথে সাথে মোটামুটি সবগুলো কান খাড়া হয়ে যাবে। এবার কী বলতে এখন তো যদি জিজ্ঞেস করে যদি না পারি, পারবো না তো মনে হয়। এই জন্য লিসেনিংয়ের ব্যাপারটা অ্যাক্টিভ যাতে হয়। তো আরেকটা হচ্ছে অর্গানাইজিং লার্নিং, অর্থাৎ এই শিক্ষাটা সংঘবদ্ধ করা। এটা পদ্ধতি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে করতে পারে। সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন পাক্ষিকলি, আগে ঘোষণা থাকলো আগামী সপ্তাহে বৃহস্পতিবারে ছুটির পরে অথবা শেষ ঘন্টায় আজকের ক্লাসটা নিয়ে কথা হবে। প্রত্যেকেই যে যা পারো এটা বলবা এই বিষয়ের উপরে। এখন দেখা গেল যে প্রতি মাসে অথবা 6 মাসে আপনি এইটা, অথবা মাসেই হোক, সমস্যা কি, ছোটো ছোটো আপনি যে যারা ফার্স্ট হলো যে তাকে একটা কলম পুরস্কার দিলেন, খুব বেশি টাকা চলে গেল না, আপনি নিজের পকেট থেকে দিলেন একটা কলম, কিন্তু আপনার ওই যে পুরোপুরি একটা পরিবেশ তৈরি হয়ে যাবে শোনার ক্ষেত্রে, মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এবং কম্পিটিশনের ক্ষেত্রে। লার্নিংটা অর্গানাইজ করা। তো আচ্ছা, আমার পয়েন্ট অনেকগুলো ছিল, আমি জাস্ট কথাগুলো বলে যাই। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করা বাচ্চাদের। এবার সময় হচ্ছে আর্লি চাইল্ডহুড, ভাষার উন্নয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এই কারণেই নিজের মার কাছ থেকে দূরে সরে দেওয়া হয়েছিল। হালিমা সাদিয়ার কাছে কেন পাঠাইছিল? একটা ছিল যে এখানে পরিবেশে আবহাওয়া যাতে রোগ জীবাণু সমস্যা না হয়, আর একটা মূল ছিল যে ভাষাটা যাতে বিশুদ্ধ হয়, এবং এটাই গুরুত্বপূর্ণ সময়। এবং কোনো কারো মুখে একটা অশুদ্ধ উচ্চারণ শুনলে সাথে সাথে থামিয়ে দেয়, কী বললা তুমি, এই শব্দটা কি তোমার কোনো বই পুস্তকে লেখা আছে? শিখিয়ে দেয়া। এবং শব্দ বলার স্টাইল, কথা বলার স্টাইল, কথা বলতে গিয়েও অনেক সময় শুদ্ধ উচ্চারণ শুধু করে তা না, কথা বলার মধ্যেও অনেক ধরনের আর্ট আছে। এই আর্টগুলো শেখানোর সময় হচ্ছে এই ছোট সময়টাই।
এবং আরেকটা হচ্ছে ডিসিপ্লিন ইন ক্লাসরুম, ক্লাসরুমে শৃঙ্খলা রক্ষা করা। সেটা পরে বলি। যেটা বলছিলাম যে ক্লাসরুমে শৃঙ্খলা, ক্লাসরুমে যে ভালো ছাত্র হোক খারাপ ছাত্র হোক, শৃঙ্খলার ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। ডিস্টার্ব করবে, একজনকে পিছন দিয়ে আরেকজনের কলম দিয়ে খোঁচা মারবে, হ্যাঁ, অথবা কাতুকুতু দিবে, মানে অনেক ধরনের শয়তানি করে বাচ্চারা। যাই করুক, আপনি ক্লাসরুমে ঢুকবেন, ক্লাস ঠান্ডা, এটা প্রথম 2 দিনেই বুঝাই দিতে হবে। এই কোনো রকম বিশৃঙ্খলা ক্লাসরুমে করা যাবে না, সোজা কথা। তুমি যত বড়ই হোক আর যত ছোটই হোক, যেই হোক, তো ক্লাসরুমে শৃঙ্খলাটা প্রতিষ্ঠা করতে হবে। তারপর হচ্ছে একটা হচ্ছে বাচ্চাদের কিছু আবেগিক প্রয়োজন থাকে, ইমোশনাল নিডস, আবেগিক প্রয়োজন। এই আবেগিক প্রয়োজনটা শিক্ষকের কাছ থেকে দেখতে হবে। আবেগিক প্রয়োজন যেমন ধরেন অ্যাটেনশন, মনোযোগ। কোনো বাচ্চা যদি কোনো কারণে মনে করে যে আপনি তাকে অবহেলা করছেন, কোনো কারণে কোনো বাচ্চার কাছে যদি মনে হয় যে তার শিক্ষক তাকে অবহেলা করে, সে ছোট অথবা সে গরিব অথবা সে প্রতিবন্ধী অথবা তার অন্য কোনো সমস্যা আছে, এই কারণে তাকে ক্লাসে তার টিচার অবহেলা করে, এটা যদি কোনো কারণে বুঝতে পারে, সে তার মনে হয়, তাহলে তার ইমোশন ড্যামেজ হয়ে যাবে। এবং এই যে ইমোশনটা যেটা এই মুহূর্তে ডেভেলপ হওয়ার কথা ছিল, সামাজিকতার যে বিকাশটা হওয়ার কথা ছিল, এটা ড্যামেজ হয়ে যাবে। এবং কালচারালি তাকে আপনি শক করলেন, আঘাত করলেন। সুতরাং এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো কারণে কোনো বাচ্চা যাতে এরকম না, এবং সবাই যাতে মনে করে যে আমাকে আমার শিক্ষক সবচেয়ে বেশি ভালোবাসে। ক্লাসে প্রত্যেক বাচ্চা এটা মনে করবে, আমাকে আমার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেয়। সবাই গিয়ে তার প্যারেন্টসদেরকে বলবে, বাবা মাকে বলবে যে আমাকে সবচেয়ে ক্লাসের মধ্যে আমার টিচার বেশি ভালোবাসে। এবং সব বাচ্চার কাছে এই প্রয়োজনটা মনে হতে হবে। এটা একটা ইমোশনাল নিডস। আরেকটা ইমোশনাল নিডস হলো আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, বুঝতে পারা। অনেক বাচ্চা বলে অনেক সময় যে, এটা বাচ্চাদের আজীব আজীব কথা শোনা যায় যে আমাকে তোমরা কেউ বুঝতে পারে না, শুধু আমার বাবাই আমাকে বুঝতে পারে, আমাকে আর কেউ বুঝতে পারে না। আবার কেউ বলে আমার মাই শুধু আমাকে বুঝতে পারে, আর কেউ আমাকে বুঝতে পারে না। এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়। তো এক্ষেত্রে শিক্ষক হবেন যে বাবা মা বুঝুক আর না বুঝুক, বাচ্চাদের প্রয়োজনগুলো তার শিক্ষক বুঝবেন। তো এই ইমোশনের মধ্যে আরও আছে, যেমন ধরেন পরিবেশটা আপনার ঠিক রাখা, পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন রাখা, এবং ঝগড়ার কোনো পরিবেশ যাতে এখানে তৈরি না হয়। বাচ্চাদের মধ্যে ঝগড়া শেষ পর্যন্ত অভিভাবকের মধ্যে ঝগড়ার পর্যায়ে চলে যায়। ঝগড়াটা শুরু হয়েছে বাচ্চাদের মধ্যে, শেষ পর্যন্ত অভিভাবকদের মধ্যে, অভিভাবক থেকে পাড়ার মধ্যে, মানে বিশাল একটা কেওয়াস তৈরি হয়ে যায়। যে শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার যেটা রহমত হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের কারণে এই এলাকায় একটা স্থায়ী গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। সুতরাং এটা একটা ব্যাপার আছে। তারপর ভ্যালিডেশন, সাপোর্ট কিছু প্রয়োজন হয় তাদের। যে সমস্ত বাচ্চাদের বয়সন্ধিকালীন সময় হয়, যে সময়টাতে বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের ক্ষেত্রে বাচ্চাদের বয়সন্ধিকালীন সময়ে কিছু চেঞ্জ আসে, এবং ছেলেদের ক্ষেত্রেও কিছু চেঞ্জ আসে। শুধু কথার টোন চেঞ্জ হয় তা না, কথার টোন চেঞ্জ হয়, তাদের আচার আচরণ চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়। সুতরাং এই বিষয়গুলো শিক্ষককে খুব কেয়ারফুল থাকা। তো তারপর ধরেন কিছু সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক কিছু আচরণ তাদেরকে শেখানোর প্রশ্ন আছে। সামাজিক আচরণ যেগুলো ধরেন একজন বাচ্চা, এটা তার দোষ না, কিন্তু ক্লাসে কারোর সাথেই মিশে না, বসে থাকে, এক কোনায় বসে থাকে, এতে কিন্তু তারও ক্ষতি হচ্ছে। এবং কেউ তার ফ্রেন্ড হয় না, কারণ সে কারোর সাথে মিশে না। আবার আরেকজন, সে খুব শান্তশিষ্ট, যেগুলো দুষ্ট এগুলো তাকে বন্ধুও বানানো কিছু না, কারণ সে দুষ্টামি করে না। এই কারণে বহু রকমের প্রবলেম আছে। এই প্রবলেমগুলো ব্যালেন্স করে এখানে একটা সামাজিক পরিবেশ তৈরি করা, সামাজিকতা বিকাশ যাতে হয়। এমন না যাতে একদম আইসোলেটেড থাকলে একজন কারোর সাথে মিশিয়ে নেয়, এমনও যাতে না হয়। আর অতিরিক্ত দুষ্টামির পরিবেশও যাতে তৈরি না হয়। তো হলো আপনার পুরস্কার এবং তিরস্কার। পুরস্কার এবং তিরস্কার, আপনি কাউকে পুরস্কৃত করছেন, সেটা আপনি কথা বলে পুরস্কৃত করলেন,
বাহাবা দিয়ে, থ্যাঙ্ক দিয়ে পুরস্কার করলেন, ভেরি গুড দিয়ে পুরস্কার করলেন। এই পুরস্কারের ভাষাটা সে বুঝতে হবে, সে যে পুরস্কৃত হয়েছে। আর কাউকে তিরস্কার করছেন, তিরস্কারটাও সে বুঝতে হবে, তাকে নিরুৎসাহিত যে করা হলো সেটাও সে বুঝতে হবে। তো এরপরে সর্বশেষ যেটা আমি বলতে চাই যে আপনার আমেরিকান একজন প্রেসিডেন্ট তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার ছেলের ব্যাপারে চিঠি লিখছে। কি লিখছে? কি লিখছে? একটা উল্লেখযোগ্য কথা ছিল এর মধ্যে, তাকে শিখাবেন। কি শিখাবেন? $5 ইনকাম করা বড় কথা নয়। যে $5 সে ইনকাম করো, এটা যদি ফ্রি পেয়ে যায়, কুড়িয়ে পেয়ে যায়, এটা অনেক ছোট কথা। তার চেয়ে অনেক বড় কথা হলো $5 যদি সে কষ্ট করে ইনকাম করে, অনেক কষ্ট করে ইনকাম করে, আর সে একজন প্রেসিডেন্টের ছেলে, এই কথা যাতে তার কখনোই মনে না আসে। এরা যদি মনে আসে, তাকে যত ধরনের শাস্তি দেওয়া দরকার সব শাস্তি দিবেন, আমি এই জন্য কখনোই আপনাকে জিজ্ঞেস করবো না। আর এই ভাব যাতে তার ভিতরে কখনোই না আসে, সে একজন ধনী লোকের ছেলে, সে একজন প্রেসিডেন্টের ছেলে, বরঞ্চ তাকে এটাই বোঝাবেন, তুমি আমার ছাত্র, আমি যা বলি তোমাকে তাই শুনতে হবে। তো এই জন্য আমরা এই শিক্ষক হিসাবে এই পেশা যারা বেছে নিয়েছি, তাদেরকে জেনে বুঝে ঠান্ডা মাথায় শিক্ষক হতে হবে। জেনে বুঝে আর কি, আমি জেনে বুঝে শিক্ষক, যারা সবসময়ের জন্য সবসময় শিক্ষকতা করবেন এরকম পেশা হিসাবে যারা নিয়ে ফেলছেন, তারা এটা মেনেই শিক্ষক হবেন। একসময় হয়তো আপনার স্ত্রী আপনাকে দোষ দিবে, আপনার স্বামী আপনাকে দোষ দিতে পারে, আপনার বাচ্চারা আপনাকে দোষ দিতে পারে যে অন্য কিছু করলা না, শেষ পর্যন্ত শিক্ষকতাটা বাছাই করলা। এখন তো আচ্ছা, পরে শেষ তারা যখন বড় হলো বললো যে তুমি শিক্ষক কেন হলে, অন্য কিছু হইতে পারলা না। তাই জেনে বুঝেই আমি শিক্ষক। জেনে বুঝেই যদি হন, কোনো অস্থিরতা থাকবে না। অস্থিরতা মানুষের তখনই হয় মানুষ যখন সিদ্ধান্তহীনতায় থাকে। বৃষ্টি আসছে, আপনি ভিজবেন না ভিজবেন না, ছাতা নাই, এক কদম বাইরে দেন, আবার ভিতরে ঢুকে যান, বৃষ্টি পড়তেছে, আবার আবার খুব দরকার, যাওয়া দরকার, আবার বাইরে, আবার বৃষ্টি দেখে আবার ঢুকে যান। পরে হঠাৎ সিদ্ধান্ত না ভিজবো, সিদ্ধান্ত নিলেন ভিজবো, এরপর আর কোনো অস্থিরতা নেই। হাঁটতেছেন, আপনি ভিজতেছেন, আপনার মাঝে কোনো অস্থিরতা নেই, কারণ আপনি জানেন আপনি ভিজবেন। তো এরকম জেনে বুঝেই আমরা এই পেশাকে যদি গ্রহণ করতে পারি, তাহলে এর মধ্যে অনেক কল্যাণ আছে, অনেক বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর একজন প্রশ্ন করছিলেন শেষে যে